আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ শতাধিক দেশি বিদেশি পর্যটক। নিখোঁজদের মধ্যে রয়েছেন শতাধিক ভারতীয় সহ যুক্তরাজ্য, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা। উদ্ধার তৎপরতায় কাজ করছে দেশটির সংশ্লিষ্ট প্রশাসন। সংকট মোকাবেলায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন শাহ। এদিকে চীনের তিব্বতেও নিহত হয়েছে ৩ জন। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। সকালের রোদ ঝলমলে আকাশ কিংবা স্বাভাবিক জনজীবন কোনো কিছুই জানান দেয়নি ঠিক কতটা ভয়াল রূপ নিয়ে আসছে নেপালের ভেতকেশী নদী। আকস্মিক বন্যায় নেপালের রাশিয়া সহ বেশ কয়েকটি অঞ্চল হঠাৎই রূপ নেয় মৃত্যুপরীতে। পানির তোড়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় নেপাল চীন বাণিজ্য শুল্ক কার্যালয়, পুলিশ পোস্ট ও স্থানীয় বাজার। সব থেকে বড় ধাক্কা এসেছে দেশটির বিদ্যুৎ খাতে। পানির সাথে নেমে আসা বিশাল পাথর ও কাদার স্রোতে ধ্বংস হয়েছে ১১১ মেগাওয়াটের রাসোয়াগৌধি জলবিদ্যুৎ প্রকল্প সহ অন্তত ৫টি সক্রিয় পাওয়ার প্ল্যান্ট। বিপর্যয় নেমে এসেছে স্থানীয় বাসিন্দাদের জনজীবনেও। দুর্যোগের পরপরই উদ্ধার তৎপরতায় নামে নেপাল ও চীনের বিভিন্ন উদ্ধারকারী বাহিনী। নেপালের নিয়মিত বাহিনীর পাশাপাশি উদ্ধারে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনী, পুলিশ এবং চায়না আনলিং গ্রুপের প্রযুক্তিবিদরা। উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ড্রোন, 3D লেজার স্ক্যানার সহ অত্যাধুনিক সরঞ্জাম। এ অবস্থায় ত্রাণ কার্যক্রম জোরদার করতে জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয় পরিষদ এবং মন্ত্রিসভায় জরুরি বৈঠক করা হয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী বালেন শাহ। সংকটকালীন সময়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এর আগে বুধবার সকালে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের উজানে হওয়া আকস্মিক ভারী বৃষ্টি ও বরফ গলা পানি প্রলয়কারী স্রোতের রূপ নেয় লেনদে নদীতে। এ অঞ্চলে বেশ কয়েকজন নিহত ও নিখোঁজও হয়েছে বলে জানায় চীনা গণমাধ্যম সিসিটিভি। নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও জলবায়ু গবেষক রিজান ভগ ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিব্বতে হওয়া ৪.৪ মাত্রার ভূমিকম্প থেকেই শুরু হয়েছে এই পাহাড়ি ঢল। তিনি মনে করছেন লেনদে নদীতে বিশাল সংখ্যক বরফ জমে পানি চলাচল বাধাগ্রস্ত হয়েছিল। ভূমিকম্পের কারণে একসঙ্গে এই পানি পাহাড়ি পথে দ্রুত গতিতে নেমে আসে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসগুলো। আব্দুল মালেক, আরটিভি। নেপালে তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে ঢাকা। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট মৃত্যু ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত। প্রাপ্ত খবর অনুযায়ী শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে পর্যটক সহ অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত। জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডিপিডিসি, পল্লী বিদ্যুৎ সহ বিতরণ কোম্পানিগুলো। ভুতুরে বিলের অভিযোগ অনুসন্ধান করে এইসব তথ্য পেয়েছে আরটিভি। দেখা যায় 30 দিনের জুন মাস করা হয়েছে 37 দিনে। আবার বিল পরিশোধ থাকলেও জুনের আগের মাসগুলোতে দেখানো হয়েছে বকেয়া। সংশ্লিষ্টরা বলছেন, ভয়াবহ এমন প্রতারণায় লুণ্ঠিত হয়েছে ভোক্তার অধিকার। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। আমার বিল চলে আসলো 11,403। রাজধানীর ধানমন্ডির বাসিন্দা আরিফুর রহমান টিপু ডিপিডিসির এই গ্রাহকের চলতি বছরের মে মাসের তুলনায় জুনে বিদ্যুৎ বিল এসেছে দ্বিগুণেরও বেশি। এই কারসাজিগুলি কারা করছেন, এটাকে তদন্ত করে বের করার প্রয়োজন রয়েছে এখানে। কারণ এই সরকারকে বিপদে ফেলার জন্য আপনারা কোনো কারসাজি করছেন কিনা। তার মতো বাড়তি বিলের খপ্পরে পড়েছেন মিরপুরের ডেস্কো গ্রাহক হাবিবুর রহমান এবং সাভারের পল্লী বিদ্যুৎ গ্রাহক আরিফুল হক সেলিম সহ অনেকে। কিন্তু কেন এই বাড়তি বিল জানে না কেউই। তারা তো আমাদের কাছে বলে না, তারা তাদের মতো আইসা লেখা নিয়ে যায়। এমনকি তারা আদৌ আসে নাকি না আইসে ওরা লেখা ওই বিদ্যুৎ বিলটা করতেছে, এটা তো আমরা জানি না। ডেস্কো বলতেছে যে ভাই প্রতি বছরে একটু 19-20 হবে, এটা আমরা
ঠিক করে ফেলবো, তা এইটা আমাদের উপরে চাপাই দিচ্ছে। আর ওরা আর এর বেশি কিছু বলতে চায় না, বললে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে। টিপুর বিল ঘেটে দেখা যায় গরম মৌসুম শুরুর মাস এপ্রিলে মিটার রিডিং করা হয়েছে 30 দিনের। এতে 615 ইউনিটের বিপরীতে বিল এসেছে 6109 টাকা। আর মে মাসে রিডিং করা হয়েছে 24 দিনের। এতে 538 ইউনিটের বিপরীতে বিল এসেছে 5055 টাকা। কিন্তু জুন মাসে রিডিং ধরা হয়েছে 37 দিনের। এতে 850 ইউনিটের বিপরীতে বিল এসেছে 11423 টাকা। একইভাবে বাড়তি বিল এসেছে ডিপিডিসির অন্যান্য গ্রাহকের। সাধারণ চোখে মিটারের রিডিং মাস ছোট বা বড় করার মধ্যে কোনো অনিয়ম নেই, কিন্তু তৃতীয় চোখে এটি বড় প্রতারণা, আর সেটি বিদ্যুতের মূল্য বৃদ্ধির সুযোগ নেওয়া। জুনে গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে 1 টাকা 52 পয়সা বাড়িয়েছে বিআরসি। মে মাসে ডিপিডিসির প্রায় 20 লাখ গ্রাহকের দৈনিক বিদ্যুৎ চাহিদা ছিল গড়ে 2000 মেগাওয়াট। এতে মাসটির শেষ 7 দিনে গ্রাহকের কাছ থেকে বাড়তি নেওয়া হয়েছে অন্তত 2 কোটি টাকা। একইভাবে অন্যান্য বিতরণ কোম্পানিগুলোও বাড়তি বিল নিয়েছে নিজস্ব কৌশলে। বিতরণ কোম্পানিগুলোর বাড়তি বিল নেওয়ার তথ্য উঠে আসে সংশ্লিষ্ট এই কর্মকর্তার বক্তব্যেও। সরকারি ইঞ্জিনিয়াররা মিলে প্ল্যান করছে যে সারা বছরে যত ভর্তুকি আছে, যত লস আছে, যত ক্ষেত্রে যত লস আছে সব একবার উসুল করে দেবো। তাই করতে এই যে জুলাই মাসের বিল বানাই দিছে। এ বিষয়ে ক্যামেরায় কথা বলেননি বিতরণ সংস্থার কর্মকর্তারা। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত বিল করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। এটা যদি প্রকৃতভাবে পক্ষে চিহ্নিত হয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টালি আমরা ব্যবস্থা নিয়ে থাকি। অতএব এটা ওই রকম স্বেচ্ছাচারিতামূলক কেউ করে কারো নিস্তার পাওয়ার কোনো উপায় থাকে না। আলোচনা সমালোচনার মুখে গ্রাহকদের কাছ থেকে বাড়তি কোনো বিল নেওয়া হয়নি বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দাবি করে বিদ্যুৎ বিভাগ। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন সহ গুরুত্বপূর্ণ 6টি বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিরোধী দলের উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সংসদে সরব থাকবে বিরোধী দলীয় জোট। বিশ্লেষকরা বলছেন নানা ইস্যুতে উত্তপ্ত হলেও অধিকতর কার্যকর হবে এবারের অধিবেশনটি। সাদিয়া কানিজের রিপোর্ট। বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংক্ষিপ্ত হলেও অধিবেশনটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন সহ 6টি বিল উত্থাপন করা হবে এ অধিবেশনে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোও গঠন করা হবে একই অধিবেশনে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের প্রথম 3 অধিবেশনের মধ্যে 50টি সংসদীয় কমিটি গঠনের নিয়ম থাকলেও এ পর্যন্ত মাত্র 15টি কমিটি গঠন হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয় বিষয়ক 9টি এবং বিষয়ভিত্তিক কমিটি 6টি। বাকি 35টি কমিটি এ অধিবেশনেই গঠন করতে হবে। বিরোধী দলের নাম পেলেই আমরা কমিটিগুলো দেব, এবং আমরা গত রোববারে আমার কাছে দেওয়ার কথা ছিল, এখনও পাইনি। হোপফুলি আজকে বা কালকের মধ্যে পেয়ে যাব। জাতীয় ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেমন কিছু কিছু ইস্যু হয়তো বিরোধী দল নিয়ে আসবেন সংসদে। কার কি সাজেশন আছে আমরা শুনবো, শোনার পরে তারপর এটা সমাধানের একটা রাস্তা বের করবো। সংবিধান সংশোধন কমিটিতে এবার বিরোধী দল অংশ নেবে বলেও প্রত্যাশা সরকার দলীয় চিফ হুইপের। একটা কমা, একটা দাড়ি, একটা সেমিকোলন যদি আমি পরিবর্তন করি, এই সংস্কার। প্রধানমন্ত্রী যারা সে বলেছেন যে দক্ষিণ প্লাজায় সকল দল মিলে যে কাগজে স্বাক্ষর করেছে জুলাই সনদের, সবটাই দাড়ি কমা সেমিকোলন সহ পাশ করা, এবং আমরা এটা বাস্তবায়ন করব। এদিকে বিরোধী দলীয় জোট বলছে সংবিধান সংস্কার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ও জ্বালানি সংকট সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব থাকবে তারা। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বেকারত্ব, দ্রব্যমূল্য, হাই পিক দ্রব্যমূল্য, ভেরি হাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের দারুণভাবে অবনতি হয়েছে। আমরা তো কণ্ঠস্বর ভিতরে বলছি, আর আমরা তো রাজপথে অলরেডি আছি। কাজে আমরা রাজপথে আবার যাব, জনগণের কাছে যাব। সর্বশেষ তো জনগণই তো আসলে সকল সিদ্ধান্ত নিতে আর মালিক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শক্তিশালী গণতন্ত্রের জন্য সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের সম্পৃক্ত করা গেলে সংসদীয় শাসন ব্যবস্থার সৌন্দর্য বাড়বে। সংসদকে একটি কার্যকর সংসদ দেখতে পাচ্ছি আমরা। গত যে 2টি অধিবেশন হয়েছে ওখানে আমরা দেখেছি। তো এই অধিবেশনে আমি মনে করি এর ব্যতিক্রম হবে না। বিরোধী দল তার জায়গা থেকে বিভিন্ন ইস্যুস
সংসদে তুলে ধরবেন এবং সেক্ষেত্রে সংসদ খানিকটা উত্তপ্ত হয়ে উঠতে পারে। সংসদীয় যে কমিটিগুলো আছে, যে স্থায়ী কমিটি আছে, এই কমিটিগুলোতে বিরোধী দলকে যদি সম্পৃক্ত করা যায় বা সভাপতিত্ব দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে এটি গণতন্ত্রকে শক্তিশালী করবে। সংবিধান ইস্যুতে যেসব মতবিরোধ আছে তা জনস্বার্থেই আলোচনার টেবিলে সমাধান করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপকের। কাছাকাছি জনগণের মতামত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। অপরাধীদের গোপন আস্তানা উপড়ে ফেলার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হলেও উন্নতি প্রয়োজন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশৃঙ্খল বাহিনী শৃঙ্খল হতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। পরে যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। রুদ্র রফিকের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির দোয়া মাহফিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। বিশ্বনবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, যৌক্তিক সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক নানা ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রমেই গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী। যে বিশৃঙ্খল পরিস্থিতিতে 24-এর ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই বিএনপির লক্ষ্য। কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। এখন যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। পরে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের যৌথ সভা। সভা শেষে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নেয়া সিদ্ধান্ত তুলে ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। 1 সেপ্টেম্বর সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি আরও জানান, নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে খুব দ্রুতই দলের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে। অতি সত্বর কাউন্সিল হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ সহযোগী 11টি সংগঠনের মধ্যে 10টি মেয়াদ উত্তীর্ণ। 10 বছর আগের কমিটি দিয়ে চলছে মহিলা দল। 13 বছর আগে সর্বশেষ কাউন্সিল হয়েছিল মুক্তিযোদ্ধা দলের। আর শ্রমিক দল চলছে 1 যুগ আগের কমিটি দিয়ে। পদপ্রত্যাশীরা বলছেন, এইসব সংগঠনে নতুন নেতৃত্ব এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দলের কার্যক্রমে গতি বাড়াতে ক্ষমতাসীন দল পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস ও ওলামা দল মিলিয়ে বিএনপির অঙ্গ সংগঠন 9টি। আর দলটির সহযোগী সংগঠন হিসেবে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল। রাজনৈতিক নানা ঘাত প্রতিঘাতে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোই নেতৃত্ব দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। দলটির নেতারা মনে করেন, পদধারী অনেকে মন্ত্রী এমপি হয়েছেন। নতুন কমিটি ঘোষণা না হওয়ায় বাড়ছে সংগঠনের দুর্বলতা, সংকুচিত হচ্ছে নতুন নেতৃত্ব তৈরির পথ। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদবঞ্চিতরা সংগঠন থেকে দূরে সরে যাচ্ছে বলেও মনে করেন অনেকে। দলটির পদ প্রত্যাশীরা বলছেন, দল যেহেতু রাষ্ট্র ক্ষমতায়, নির্যাতিত নিপীড়িত দলের ত্যাগী নেতাদের দিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করা হলে স্বাভাবিক কার্যক্রমে গতি আরো বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন
কে কি অ্যাক্টিভিটিস ছিল গত 16 বছরে, ত্যাগীও যেমন মূল্যায়িত হবে, মেধাবীরাও মূল্যায়িত হবে, তাদেরকে সকল জায়গায় পদায়িত করা একটা মানে অনেক বড় টাস্ক। এই টাস্ক যে করা, এটাতে অবশ্যই অতীতের ন্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ সফল হবেন ইনশাল্লাহ। যারা দীর্ঘদিন ধরে ত্যাগ করছে, জীবনকে আলিঙ্গ করছে, তাদেরকে সে মূল্যায়ন করবে। বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর অনেকে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়েছেন, অনেকের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নতুন 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 নেতৃত্ব আসুক, সেই নেতৃত্বের মাধ্যমে দল আরও বেশি সংগঠিত হোক। যারা পদবঞ্চিত তাদের সবাইকে পদায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয় আমরা প্রত্যাশা করি। আর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দীর্ঘদিনের ফেসিবাদের জাতাকলে দল চালানোই যেখানে চ্যালেঞ্জের ছিল, সেখানে নতুন কমিটি করা ছিল দুঃস্বপ্নের মতো। এখন ধারাবাহিকভাবে সব কমিটি পুনর্গঠন করার কথাও জানান তিনি। যখন নেতৃত্বের বদল হয় সংগঠনে, তখন মানে সংগঠনের মধ্যে একটা গতিশীলতা আসে, কারণ নতুন রক্ত সঞ্চালন হচ্ছে। এই যে নিউ ব্লাড সার্কুলেশনের কারণে একটা প্রাণচাঞ্চল্য তৈরি হয় এই সংগঠনের মধ্যে। পুরনো নেতৃত্ব তারা আপগ্রেডেড হবেন, তাদের আপওয়ার্ড মুভমেন্ট হবে, আর যারা নতুন আসলেন তারা নিশ্চয়ই তাদের মানে ক্রেডিট নেওয়ার জন্য তারা অতিরিক্ত সক্রিয় থাকবেন, নানা কাজ করবেন, সাংগঠনিক তৎপরতা চালাবেন। দ্রুত সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন করা গেলে একদিকে সাংগঠনিকভাবে যেমন শক্তিশালী হবে দল, তেমনি স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল পাওয়া সম্ভব হবে বলেও মনে করছেন নেতাকর্মীরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বর্তমান সরকার জুলাই সনদের প্রতিশ্রুতি লঙ্ঘন ও নিজেদের ব্যর্থতার দায় এড়াতে চাইছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। বলেন, জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সরকার দর কষাকষির নীতি গ্রহণ করেছে। এ সময় 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা হামিদুর রহমান আজাদ বলেন, চরম গ্যাস বিদ্যুৎ সংকট, শিল্প কারখানা বন্ধ হওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশে মাইনাস অর্থনীতি ও বেকারত্ব তৈরি হয়েছে। এসবের প্রতিবাদে 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবসে শাহবাগ থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তিনি। থেকেও দুর্বল হিসেবে একটা আইন এর খসড়া নিয়ে আসা হচ্ছে, যাদের বিরুদ্ধে গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে, যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে, সেটা স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমার দেশের অর্ডার চলে যাচ্ছে ভিন্ন দেশে, কারণ বাইরেরা তো বসে থাকবে না। তাহলে আমাদের দেশের অর্থনীতির উপরে চাপ হবে, বেকারত্ব তৈরি হবে। এগুলো কি সরকারের ব্যর্থতা নয়? আইডিএলসি পরিবর্তনের পথ বাংলাদেশ। জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের একটি খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড ও 15 লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডের মতো কঠোর শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ এবং দূষণ বন্ধে মামলা দায়ের সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে কমিশন। বিলুপ্ত নদী বা খালের নাব্য পুনরুদ্ধার, খনন এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সরকারের কাছে সুপারিশ করতে পারবে। সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ ওই সুপারিশ বাস্তবায়ন না করলে সেই কারণ কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ভিসা ইস্যুতে আবারও কঠোর অবস্থান ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিতের পাশাপাশি চলছে কনসুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ। তবে অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে বৈধ অভিবাসনও কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও এর প্রভাব নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে এবার আগ্রাসী পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে বলে জানায় দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। এটির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনার কথাও বলেন তিনি।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের অজুহাতে যুক্তরাষ্ট্র জুড়ে কঠোর অভিযান চলছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় ভিন্ন রাজনৈতিক মতামত কিংবা ইসরায়েলের গাজায় হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো বিভিন্ন কারণে মার্কিন ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে। যদিও অভিবাসন বিরোধী অভিযানে কিছু আইনি বাধার মুখোমুখি হতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক প্রশাসনের এমন একটি নীতি বাতিল করেছেন যার অধীন বাংলাদেশ সহ ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়েছিল। এদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, এই অভিযান বৈষম্যমূলক এবং মত প্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনের প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করছে। ২০২৪ সালের নির্বাচনের প্রচারে অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর বৈধ প্রশাসনকেও কঠিন করে তুলেছে তার প্রশাসন। ইমরুল হাসান, RTV। খেলার খবর। বিপুল অর্থ খরচ করে ব্রাজিলকে ঢাকায় এনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলানোর সামর্থ্য বাফুফের নেই। নিরপেক্ষ ভেন্যু হিসেবে অন্য কোনো শক্তিশালী দলের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে সেলেসাওরা ম্যাচ খেললে তা হবে ইতিবাচক। বাংলাদেশ চায় ওই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বিশ্ব ফুটবলে আরও পরিচিত হোক জাতীয় স্টেডিয়াম। সেই সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্রাজিল অন্য কোনো দেশের বিপক্ষে খেললে আর্থিকভাবেও লাভবান হবে বাফুফে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ৩ অক্টোবর সল্ট লেকে ভারতের বিপক্ষে সেলেসাওদের ম্যাচকে সামনে রেখে অনুশীলন ভেন্যু হিসেবে ঢাকায় 2টি গ্রাউন্ড পরিদর্শন করে গেছেন ব্রাজিল ফুটবলের 5 সদস্য। এরপরে খবর রটে 6 অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের ভবিষ্যৎ বাস্তবতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফিও চাইছে ভিন্ন কিছু। আর্থিক দিক বিবেচনায় খরচ করতে নারাজ ফেডারেশন চাইছে ঢাকা হোক ব্রাজিলের নিরপেক্ষ ভেন্যু। যদি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্রাজিল অন্য কোনো দলকে নিয়ে খেলে তাহলে আমাদের দেশের মানুষ ব্রাজিল টিমকে কাছের থেকে দেখতে পেল এবং ফেডারেশনেরও আমাদেরও কিছু ইনকাম হবে। আমাদের তো এই সামর্থ্য নেই যে আমরা এত টাকা দিয়ে ব্রাজিলকে নিয়ে খেলাতে পারবো। উইলিংলি তারা খেলতে আসে, আমাদেরকে বলে যায় উইলিংলি খেলতে আসে বা নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলে যায়, আমরা সাদরে গ্রহণ করবো। আসিয়ান কাপের ক্যাম্প শুরু বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্ট শুরুর আগে অন্তত 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। যাওয়ার আগে আমরা চেষ্টা করব একটা দুটো ভালো ম্যাচ খেলার জন্য। কোথায় খেলা যায়, কি করা যায়, ওটা এখনো পরিষ্কার কিছু না। আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে, মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব এবং কোচের সাথে কথা বলার পর প্র্যাকটিস শুরু করার পর কোচের মনোভাবটা নিয়ে আমরা চেষ্টা করব। আমরাও চাইব একটা দুটো ম্যাচ খেলে যায়। ফুটবলের এমন চাকচিক্যের আড়ালে আছে নির্মম বাস্তবতা। এখনো নিষেধাজ্ঞা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বসুন্ধরা কিংস। আবাহনীও নামেনি মাঠের অনুশীলনে। ক্লাবগুলোর সাথে বসবে, ক্লাবগুলোর সাথে বসার পর হয়তো আরও কিছু ভালো ফল হবে। 17 সেপ্টেম্বর লিগ শুরুর কথা থাকলেও জাতীয় দলের ক্যাম্প চলমান থাকায় লিগের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই ম্যাচটা কোন আদালতে হবে? মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।